ওয়ালাইকুম এভরিওয়ান। মায়াবিনী গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। কি হয়েছে মাধবী, এভাবে কান্না করছিস কেন? মাধবী কিছু বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। আম্মু বলল, মা আমার কি হয়েছে তোর, এইভাবে কান্না করছিস কেন? আর তোর ঠোঁটে কি হয়েছে, এভাবে রক্ত জমে আছে কেন? আমি কিছু বলছি না, আরো জোরে জোরে কান্না করতে শুরু করলাম। বাসার সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে। আমি এবার বলতে শুরু করলাম, ওই ভাইয়াটা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, আমাকে জড়িয়ে ধরেছে আর আমার ঠোঁটে কামড় দিয়েছে। আমার কথা শুনে সবাই মিটমিট করে হাসতেছে, কিছুই বুঝতে পারলাম না। মামি মিজানকে ডাকতে শুরু করলো, মিজান, ওই মিজান, কই তুই, নিচে আয় তাড়াতাড়ি। মিজান চিৎকারের আওয়াজ শুনে তাড়াতাড়ি করে নিচে আসলো। মিজান বলল, কি হয়েছে আন্টি, ডাকছো কেন? মামি বলল, মাধবীর সাথে কি করেছিস? মিজান বলল, কেন, কি করেছি? মামি বলল, তুই নাকি ওর ঠোঁটে কামড় দিয়েছিস। মিজান বলল, হায় আল্লাহ, এই মেয়েটা সত্যি অবুঝ, এইসব কথা কেউ বলে? আল্লাহ, আমি তো আর শেষ। এই মেয়েটা তো আমার মান সম্মান পুরো শেষ করে দিল। এখন কি বলবো বুঝতে পারছি না, কি করব, মেয়েটা এত বোকা। আমি খুব অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম, বুঝতে পারছি না। অনেক কিছু চিন্তা করার পর কিছু বলতে পারলাম না, এক দৌড়ে আবার উপরে চলে আসলাম। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে মেয়েটা সবাইকে সবকিছু বলে দিয়েছে। হায় আল্লাহ, এই মেয়েটাকে যদি বিয়ে করি তাহলে বাসরাতে কি হবে, ওইগুলো তো সবাইকে ডেকে ডেকে বলবে। আব্বুকে আর মেয়ে পেল না, এই মেয়েটাকেই আমার জন্য রেখে গেল। মাধবী মনে মনে বলল, দেখেন এখন কেমন লাগে, সবার সামনে দিলাম তো লজ্জা, আর আসতে পারবেন না কারোর সামনে। বাবু সোনা, আমাকে কি বোকা পাইছো? ছোট হতে পারি কিন্তু বোকা না চান্দু, আমি সব বুঝি, কিন্তু তোমার সাথে সব সময় অবুঝ হয়ে থাকবো। সবাই মিলে বিয়ের মার্কেট করার জন্য চলে গেলাম। সবার এখনো কেনাকাটা অনেক বাকি আছে, আমার কেনাকাটা শেষ, আমি বাড়ি ফিরবো। আমি আম্মুকে বললাম, আম্মু বাসায় যাব, আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে। আম্মু বলল, বাসায় যাবি মানে? বাসায় তো কেউ নেই, এক কাজ কর, তুই একটা রিক্সা নিয়ে বাসায় চলে যা, আমরা পরে আসছি। আমিও একটা রিক্সায় উঠে বাসায় চলে আসলাম। সত্যি কথা বলতে আমার মাথা ব্যথা করছে না, ওই লোকটাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমি তো প্রথম দেখাতেই ওই লোকটার প্রতি সেই ক্রাশ খেয়েছি। অনেক স্মার্ট, হ্যান্ডসাম এবং দুষ্টু, আমার অনেক ভালো লাগছে। বাসায় তো চলে আসলাম, কিন্তু ওই লোকটা কোথায়? উনি কি আদৌ বাসায় আছে নাকি নেই? বাসায় না থাকলে শুধু শুধু আমি একা বসে কি করব? চারিদিকে লোকটাকে খুঁজতে লাগলাম, কোথাও পাচ্ছি না। আমি এবার লোকটার রুমে উকি দিয়ে দেখলাম, আরে বাহ, এ তো আমার মহারাজা, এখনো ঘুমিয়ে আছে। যাই একটু বিরক্ত করে আসি, সকালে আমার সাথে যা ইচ্ছা তাই করেছে, ভেবেছে আমি বোকা, কিছু বুঝি না। এখন বোঝাবো আমি কি বুঝি আর বুঝি না। চুপি চুপি আমি উনার রুমে ঢুকলাম, আস্তে করে দরজাটা লাগিয়ে দিয়ে উনার বিছানার পাশে দাঁড়ালাম। আরে বাহ, কি সুন্দর করে ঘুমাচ্ছে, দাঁড়ান আপনার ঘুমের 12টা বাজাচ্ছি। আস্তে আস্তে উনার কাছে গেলাম, বিছানার এক কোণে বসে রইলাম আর ভাবতে লাগলাম কি করব। অনেক চিন্তা ভাবনার পরে খুঁজে পেলাম, সকালে তো উনি আমার ঠোঁটে কামড় দিয়েছে, এখন না হয় আমি দিই কামড়। কোনো কিছু চিন্তা ভাবনা না করেই দিলাম চারটো ট্যাগ করে। আরে বাহ, অনেক ভালো লাগছে, কেমন জানি একটু নড়াচড়া করছে, মনে হয় ঘুম ভেঙে যাচ্ছে। তাই তাড়াতাড়ি করে কামড় দিলাম ঠোঁটে। কামড় দেওয়ার সাথে সাথে লোকটা চিৎকার করে উঠলো। বিজান বলল, উফ, এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে? ঘুমের মধ্যে আমার ঠোঁটে কামড় দিলেন কেন? আমি বললাম, কেন, আপনি সকালে যে আমার ঠোঁটে কামড় দিছেন তাই আমিও দিলাম। তো এভরিওয়ান, গল্পটি মেয়ের দিক থেকে বলা হচ্ছে, তো সবাই একটু মানিয়ে নিও। মিজান বলল, তাই বুঝি, আমি তো মনে করছিলাম আমার হবু বউটা একদম বোকা, কিন্তু এখন তো দেখছি আমার থেকে এক পা এগিয়ে। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। আমি বললাম, দেখুন ভাইয়া, আপনি আমাকে সকালে কিস করেছেন, তাই আমিও সেটা ফেরত দিলাম, তাছাড়া আর কিছু বলতেই পারলাম না। তার আগেই কোথা থেকে একটা মেয়ে চলে আসে, সাথে সাথে মিজান আমাকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়াই। মিজান বলল, আরে নুসরাত, তুমি এইখানে হঠাৎ কি মনে করে আমাদের বাসায়? আগে তো কখনো আসো নাই, কি ব্যাপার? নুসরাত বলল, ভেবেছিলাম একবারই আসবো, কিন্তু তার হলো না, শুনলাম তোমার বোনের বিয়ে, তাই চলে আসলাম। মিজান বলল, ভালো হয়েছে তুমি এসেছো, আমি তো তোমাকে বলতে চাইছিলাম আজকে কল করে। নুসরাত বলল, সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার পাশে ওই মেয়েটাকে, আর তুমি ওই মেয়েটাকে জড়িয়ে ধরেছিলে কেন? মিজান বলল, ও মাধবী, আমার হবু বউ, তোমার ভাবি। আমার দিকে তাকিয়ে বলল, মাধবী, এই হলো আমার ফ্রেন্ড। আমি কিছু বললাম না, হঠাৎ করে মেয়েটা মিজানকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। নুসরাত বলল, আমি তোমাকে ভালোবাসি মিজান, তুমি শুধু আমার, আমি মরে যাব
তোমাকে না পেলে। মিজান বলল, এইসব কি বলছো তুমি? তুমি শুধু আমার ফ্রেন্ড, আর কিছু না। নুসরাত বলল, আমি মানি না। কিসের ফ্রেন্ড? আমি তোমাকে ভালোবাসি মিজান, এত বছর ধরে তোমার পাশে আছি, তুমি কি কিছু বোঝো না? মিজান বলল, আরে আমরা খুব ভালো বন্ধু, তাছাড়া আমি মাধবীকে বিয়ে করব, অন্য কাউকে না। ওর জন্য কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি। নুসরাত বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই পিচ্চি মেয়েটাকে বিয়ে করবে? এই মেয়ে তো এখনো নিজের হাতে খাবার খেতে পারে না। তুমি কোথায় আর এই মেয়েটা কোথায়? মিজান বলল, দেখো নুসরাত, তুমি পাগলামি করো না, তুমি আমার খুব ভালো বন্ধু। আমি চাইলেও পারবো না তোমাকে বিয়ে করতে, কারণ মাধবী যখন ছোট্ট ছিল তখন আমার আব্বু আমাদের বিয়ে ঠিক করে রেখেছে। আজকে হয়তো আব্বু নেই, কিন্তু ছেলে হিসাবে আমার দায়িত্ব আব্বুর কথা রাখা। নুসরাত বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে? এইটুকু একটা মেয়ে কি বোঝে সংসারের? আমি যদি তোমাকে না পাই তাহলে আত্মহত্যা করব। আমি কিছু বলছি না, শুধু দেখছি, ভালো লাগছে না, তাই মিজানের রুম থেকে বেরিয়ে দেখি সবাই চলে এসেছে। আমি বললাম, আম্মু, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আম্মু বলল, কথা পরে বলবি, আগে দেখ তো শাড়িটা কেমন হয়েছে, তোর জন্য এনেছি। আমি বললাম, আম্মু, আমি এই বিয়ে করতে পারবো না। আমার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আব্বু বলল, কেন পারবি না? সমস্যা কোথায়? মিজান কি তোকে কিছু বলেছে? আমি ভয়ে ভয়ে আব্বুর দিকে তাকিয়ে, আব্বু দেখে অনেক রেগে আছে। আমি বললাম, আমি একটা ছেলেকে ভালোবাসি, তাই মিজান ভাইয়াকে আমি বিয়ে করতে পারবো না। চোখ বন্ধ করে বলে দিলাম। কথাটা বলার সাথে সাথে দুই গালে দুইটা থাপ্পড় মেরে দিল আব্বু। থাপ্পড়ের জোর সামলাতে না পেরে দেয়ালের সাথে ধাক্কা লাগে, আমার কপাল কেটে যায়, অনেক রক্ত পড়ছে টপ টপ করে। প্রথমে আমি কিছু বুঝতে পারি নাই, বুঝার আগেই চোখের সামনে অন্ধকার নেমে আসে। আমি অজ্ঞান হয়ে পড়ি। আম্মু দৌড়ে গিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করলো। আম্মু বলল, মা চোখ খোল মা, কি হয়েছে তোর? তাকিয়ে দেখ মা, এইটা কি করলে? আমার মেয়ের গায়ে হাত তুলতে পারলে তুমি? আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। আব্বু বলল, কোথাও যাওয়া হবে না, আমার কথা ছাড়া এক পা বাড়ালে খবর আছে, আর এই মেয়েটা আমার, তাই কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝবো, এই বিয়েটা হবে, বলেই চলে গেল। যখন আমার জ্ঞান ফিরল, তাকিয়ে দেখি আমি বিছানায় শুয়ে আছি, পাশে আব্বু বসে কান্না করছে। আমি বললাম, আব্বু কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আব্বু বলল, মারে, আমাকে মাফ করে দে, আমি তোর গায়ে হাত তুলছি, আমি চাই তুই সবসময় হাসি খুশি থাক, কিন্তু এই বিয়েটা যদি না করিস আমি যে মরেও শান্তি পাবো না। আমার বন্ধুকে কথা দিয়েছিলাম, প্লিজ মা, এই বিয়েটা তুই কর। আমি কি করব বুঝতে পারছি না। এইদিকে আমার আব্বু, যে কিনা সেই ছোট্ট থেকে আমাকে বুকে আগলে রেখেছে, আর অন্যদিকে ওই আপুটা, যে মিজানকে না পেলে মরে যাবে। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। আব্বু কিছুক্ষণ পর চলে গেল। তাকিয়ে দেখি মিজান আসছে। মিজান বলল, এই কি সমস্যা তোর? তোকে কে বলেছে এত কথা বলতে? তুই কোন সাহসে বললি আমাকে বিয়ে করবি না? আমি বললাম, আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক, ওই আপুটা আপনাকে অনেক ভালোবাসে। মিজান বলল, ওই চুপ, একটা থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দিব। কে বলছিল সবাইকে বলতে আমাকে বিয়ে করবি না? শুধু শুধু আব্বুর হাতে থাপ্পড় খেয়ে বিছানায় শুয়ে রইলি, লজ্জা করে না এত বড় হয়ে থাপ্পড় খাস? আমি বললাম, আপনি আমাকে অপমান করছেন নাকি? তাছাড়া আমি আপনাকে ভয় পাই না, চুপ করব কেন? মিজান বলল, আগে বিয়েটা হোক, তোর এমন অবস্থা করব যে থাক, আর কিছু বললাম না। আমি বললাম, কেন বলেন, বলেন না কেন, বলেন শুনি। বিজান বলল, বাসর রাতে এমন কিছু করব যে তোমার সব বকবকানি ঘুষিয়ে দিব। আমি বললাম, বিয়ে বাসর রাত বললেই হলো নাকি? ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুম পাড়িয়ে রাখবো। বিজান বলল, ঘুমের ট্যাবলেট কেন, অন্য কিছু দিলেও কাজ হবে না গো। আমি বললাম, তাই বুঝি? বাসর আপনার কপালে নাই, মনে রাখবেন। বিজান বলল, তাই? তুমি আমাকে চিনো না, আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, আমি কি করতে পারি তুমি জানো না। আমি বললাম, দেখা যাবে সময় হলে। আর ওই আপুটা কোথায়? বিজান বলল, চলে গেছে বাসায়। সময় শেষে আমাদের বিয়েটা হয়ে গেল। আমি বাসর ঘরে বসে আছি, একজন ভাবি এসে একটি দুধের গ্লাস দিয়ে গেল আর বলল, মিজান ভাইয়া আসলে জানো এই দুধটা ওনাকে খাইয়ে দিই, বলেই চলে গেল। আমি অনেক খুশি, আমার সাথে ঘুমের ট্যাবলেট নিয়ে এসেছি। এতক্ষণ ভাবছিলাম কি করে খাওয়াবো ঘুমের ট্যাবলেট, ভালো হয়েছে এখন। আমি এই গ্লাসে ঘুমের ট্যাবলেটগুলো দিলাম, তারপর গ্লাসটা টেবিলে রেখে খাটের মাঝখানে বসে পড়লাম আর অপেক্ষা করতে লাগলাম কখন আসবে। 1 ঘন্টা পর ভাইয়া রুমে এসে ঠাস করে দরজা বন্ধ করে দিল। ভয়ে তো আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, অনেক ভয় লাগছে। উনি এসে খাটের এক কোণে বসে আর বলল, এই নাও, তাড়াতাড়ি এইগুলো পরে আসো। আমি তাকিয়ে দেখি তো অবাক, এই লোকটার মাথা খারাপ হয়ে গেল নাকি? লুঙ্গি আর শার্ট দিচ্ছে পরার জন্য। আমি বললাম, আপনার মাথা খারাপ নাকি? মিজান বলল, কেন? আমি বললাম, এই লুঙ্গি আর শার্ট দিচ্ছেন কেন? মিজান বলল, আমার অনেক ইচ্ছা যে বাসর রাতে আমার বউ লুঙ্গি আর শার্ট পরবে, যাও তাড়াতাড়ি করে পরে আসো।
আমি বললাম পারবো না লুঙ্গি আর শার্ট পরতে। শয়তান বেডা, এইটা কোনো ইচ্ছা হলো? আমার কথা বলার সাথে সাথে কি যেন একটা আমার কপালে ধরলো, তাকিয়ে দেখি পিস্তল। মিজান বলল, এই মেয়ে এত কথা বলছো কেন? বেশি লাফালাফি করলে এক চাপে উপরে পাঠিয়ে দিব। আমার অনেক ভয় লাগছে, তাই ভয়ের কারণে কান্না শুরু করে দিলাম। আমি বললাম, আম্মু গো বাঁচাও আমাকে, এখন গুন্ডার হাতে তুলে দিলে। মিজান বলল, এই কান্না থামিয়ে লুঙ্গি আর শার্ট পরে আসো, না হলে কিন্তু। আমি কিছু বললাম না, তাড়াতাড়ি করে লুঙ্গি আর শার্ট হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। অমনি পেছন থেকে মিজান বলল, বউ গো তুমি ওয়াশরুমে যাচ্ছ কেন? এখানে আমার সামনে পড়বে। আমি খুব অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মিজান বলল, এই শাড়ি খুলে লুঙ্গি আর শার্ট পরো, তাড়াতাড়ি করো, না হলে কিন্তু মেরে দিব। এইভাবে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে কোনো কাজ হবে না। আমি কান্না করতে লাগলাম। মিজান বলল, ঠিক আছে, এত কান্না করতে হবে না, যাও তাড়াতাড়ি করে আসবে। আমি কান্না করতে করতে ওয়াশরুমে চলে এলাম। লুঙ্গি আর শার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি, ইস রে কি খারাপ লাগছে আমাকে। এই লোকটা এমন জ্ঞান গুন্ডা কোথাকার। মিজান বলল, কি হলো, এত সময় লাগে কেন? আমি আসবো নাকি? ওনার কথা শুনে তাড়াতাড়ি রুমে চলে আসলাম। মিজান বলল, হাই আল্লাহ, আমার বউটাকে লুঙ্গি আর শার্টে অনেক ভালো লাগছে। এই নাও, এবার দুধটুকু খেয়ে নাও। আমি তো অবাক, কি বলে? এই দুধে তো ঘুমের ট্যাবলেট আছে, এইটা যদি আমি খাই তাহলে তো। আল্লাহ গো বাঁচাও আমাকে, কি করব এখন? আমি বললাম, না এইটা আপনার জন্য, আমি খাবো না। মিজান বলল, চুপচাপ খেয়ে নাও বলছি, না হলে গুলি করে মেরে ফেলবো। আমি তো এইবার শেষ। মিজান বলল, কি হলো, এত কি চিন্তা করছো? তাড়াতাড়ি নাও আর ঝটপট খেয়ে ফেলো। আমি কি করবো এখন বুঝতে পারছি না। এক হাতে পিস্তল, অন্য হাতে ঘুমের ট্যাবলেট মিশানো দুধের গ্লাস, কি করবো এখন? আমি বললাম, এইটা আপনার জন্য। মিজান বললাম, আমার জন্য তো কি হয়েছে, নাও বলছি। আমি গ্লাসটা হাতে নিয়ে তো অবাক হয়ে গেলাম। আমি বললাম, এইটা কি গ্লাসে যে দুধ ছিল ওইটা কোথায়? মিজান বলল, গ্লাসের দুধ আমি খেয়ে নিয়েছি, আর এইটা তোমার জন্য, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি বললাম, আমি এইসব খাই না, আর এটা তো খাওয়া ভালো না। মিজান বলল, তোমাকে বলছি খাওয়ার জন্য, এত বেশি কথা বলো কেন? আমি বললাম, আপনি যা বলবেন তাই হবে নাকি? কিছুক্ষণ আগে বললেন লুঙ্গি আর শার্ট পরে আসার জন্য, এখন আবার বলছেন মদ পান করার জন্য। শয়তান বেডা, জীবনেও বউ পাবেন না। মিজান বলল, বউ না পাইলেও সমস্যা নাই, তোমাকে বলছি খাওয়ার জন্য, খেয়ে নাও। আমি বললাম, আমি এইসব আগে কখনো খাইনি, আমার অভ্যাস নেই, পারবো না খেতে। মিজান বলল, ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি বললাম, কেন চোখ বন্ধ করব কেন? আপনার মতলব ঠিক লাগছে না, আমার থেকে দূরে থাকবেন। মিজান বলল, এত কথা বলছো কেন? চোখ বন্ধ করতে বলছি, চোখ বন্ধ করো, না হলে এখনই গুলি করে উড়িয়ে দিব। আমি বললাম, ও আম্মু আব্বু গো, কই তোমরা? কার হাতে তুলে দিছো আমাকে? কথাই কথাই বলে গুলি করে দিবে। মিজান বলল, আরে ওই চুপ, চোখ বন্ধ করবা কিনা? আর এত কান্না করার কি আছে? যদি আবার কান্না করো তাহলে তোমাকে এমন অবস্থা করব। আমি বললাম, আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আমি কিন্তু ভয় পাই না আপনাকে, শুধু ভয় পাই আপনার হাতের পিস্তলটাকে। আপনার হাতে যদি পিস্তল না থাকতো তাহলে আমি আপনার এমন অবস্থা করতাম যে আপনি নিজেও ভাবতে পারতেন না। মিজান বলল, চুপ, চোখ বন্ধ করো, তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি বললাম, না আপনার প্রয়োজন নেই, আমার নিজের হাতে আমি খেতে পারবো। হে আল্লাহ, তুমি কোন পাপের কারণে এই মাসুম বাচ্চার কপালে এইরকম একটা গুন্ডা ছেলেকে দিলে? আমি গ্লাসটা হাতে নিই, অনেক বাজে গন্ধ। আমি তো হাতে নিয়ে তাকিয়ে দেখছি কি করে খাবো। মিজান বলল, কি এত চিন্তা করছো? তুমি নিজে খাবে নাকি আমি খাইয়ে দিব? ওনার কথা শুনে খুব ভয় লাগছে। অবশেষে নিরুপায় হয়ে এক চুমুকে খেয়ে নিলাম। আমার মাথাটা কেমন করছে। মিজান বলল, তুমি একটু বেশি কথা বলো, তাই এই মদের নেশায় তোমাকে মাতাল করতে হলো, সরি। আমি বললাম, আপনি একটু বেশি বুঝেন, তাই আমিও আপনার দুধের গ্লাসে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়েছি। মিজান বলল, আরে পাগলি, আমি খাইনি, ওই গ্লাসে দুধ ফেলে দিয়েছি। তুমি তো বিয়ের আগেই বলেছিলে ঘুমের ট্যাবলেট খাওয়াবে। আমি জানি তুমি যা বলবে তাই করবে। এখন কি করবে বলো? তুমি হেরে গেলে, আমি তো তোমাকে এখন কিছু একটা করব। আমি বললাম, আরে ওই গুন্ডা কোথাকার বদমাইশ ছেলে, আমাকে কি বোকা মনে হয় আপনার? আপনি যে মদের বোতল আনছেন এবং খাটের নিচে রাখছেন ওইটা আমি জানি, তাই সব মদ ফেলে দিয়ে 7 আপ রাখছি। আমি তো এখন মদ পান করি নাই, মাতাল বানাবেন কি করে? মিজান বলল, ওরে আল্লাহ, এই পিচি তো আমার থেকেও বেশি চালাক। তুমি যখন মাতাল হও নাই, এখন তোমাকে মাতাল করব, আমার নেশায় আসক্ত করব তোমাকে। আমি বললাম, কি ব্যাপার, আপনি আমার দিকে আসছেন কেন? দেখুন, আমার কাছে আসবেন না, আমি নিরীহ প্রাণী, খুব অবুঝ এবং ছোট্ট একটি মেয়ে। আমার কাছে আসলে কিন্তু আপনার নামে মামলা করব। মিজান বলল, মামলা তো সকালে করবে, এখন তো কিছু একটা করি, তারপরে সকালে ঘুম থেকে উঠে মামলা করতে যাব তোমাকে নিয়ে।
আমি বললাম দেখুন আমি কিন্তু চিৎকার করব। মিজান বলল চিৎকার করে কাজ হবে না, কেউ আসবে না, তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, তাই আমার যা ইচ্ছা তাই করব বলে একটানে আমাকে ওনার কাছে নিয়ে গেলেন। আমি বললাম কি করছেন এইসব, আমাকে এইভাবে জড়িয়ে ধরছেন কেন? মিজান বলল আমার বউকে জড়িয়ে ধরেছি, তোমার সমস্যা কোথায়? আমি বললাম আমার ভয় লাগছে, প্লিজ ছাড়ুন। মিজান বলল সত্যি কি তুমি কিছুই বোঝো না আমি কি চাই? তুমি কি জানো না? আমার চোখের দিকে তাকিয়ে দেখো একটিবার। বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরছে। ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওনার চোখ দেখে মনে হচ্ছে কোনো নেশার ঘরে আছে। আমি বললাম আপনার চরিত্র ঠিক নাই, আমাকে ছাড়ুন। মিজান বলল কে বলেছে আমার চরিত্র ঠিক নাই? আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, পিচ্চিটা মনে হয় ভয় পাচ্ছে, তাই আলতো করে ঠোঁটের স্পর্শ দিলাম ওর ঘাড়ে, সাথে সাথে পিচ্চিটা কেঁপে উঠলো। আমি বললাম কি করছেন এইসব, ছাড়ুন। আমার কেমন জানি লাগছে, ওনার ঠোঁটের স্পর্শ আমার শরীরে কেমন জানি অজানা এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। আমার কেন জানি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি আছে ওনার স্পর্শে? খুব ইচ্ছে করছে ওনার ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে দিতে। মিজান বলল আমার চরিত্র ঠিক নাই, তাই তুমি যদি আমার ঠোঁটে স্পর্শ করো তাহলে কিন্তু অন্য কিছু হয়ে যাবে। মিজান বলল এই পিচ্চি তুমি কি আমার বাচ্চার মা হবে? মাধবী বলল মিজান বলল সত্যি তো? তাহলে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, আমি কিন্তু অনেক দুষ্টু, তোমাকে অনেক জ্বালাবো। তারপর দুইজন হারিয়ে গেলাম। বাসর ঘরে কি হয় ওইটা আর বলবো না আপনাদের, বিয়ে করে জেনে নিবেন। ওরা বাসর করছে, আপনারা চোখ বন্ধ করে রাখবেন, অন্যের বাসর দেখতে নেই। গল্পে আসি এইবার। ফজরের আজানের ধ্বনি শুনে আমার ঘুম ভেঙে গেছে। তাকিয়ে দেখি ওই গুন্ডা স্বামীটা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ভালো করে সবকিছু দেখলাম। কালকে রাতের কথা মনে পড়তেই জানো মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি তো কান্না করা শুরু করলাম। কান্না শুনে উনি ঘুম থেকেও লাফিয়ে উঠলেন আর বলতে লাগলেন ওই সোনা তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? খারাপ কোনো স্বপ্ন দেখছো নাকি? আমি বললাম ওরে আল্লাহ গো, আমার সবকিছু শেষ হয়ে গেছে, আপনি আমার সবকিছু কেড়ে নিয়ে এখন বলছেন কি হয়েছে আমার? মিজান বলল আমি আবার কি করলাম? আমি বললাম আপনি আমার সবকিছু কেড়ে নিয়েছেন, এখন আমার কি হবে? আমাকে তো কেউ বিয়ে করবে না। আমার কত স্বপ্ন ছিল, আমার বিয়ে হবে, সংসার হবে, আমার অনেকগুলো বাচ্চা হবে, আমার সব স্বপ্ন মিথ্যা হয়ে গেল। মিজান মনে মনে বলল পাগড়িটা মনে হয় ভুলে গেছে যে আমাদের কালকে বিয়ে হয়েছে। আমি বললাম আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারলেন, আমি আপনার নামে মামলা করব। বিছানায় কি বালিশ নাই যে আমার উপর শুয়ে আছেন? দূরে সরে যান। মিজান বলল সোনা বউ আমার ভুল হয়েছে বলে আমাকে ছেড়ে একটু দূরে সরে যাই। আমি কান্না করতে করতে ওয়াশরুমে এলাম। মিজান বলল ওরে আল্লাহ, রাতে তো সবকিছুই ঠিক ছিল, এখন আবার কি হলো? আমি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি উনি বসে আছে। মিজান বলল ওরে আল্লাহ, আমার পিচ্চি বউটাকে মায়াবিনী লাগছে কেন? ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, সাদা রঙের জামা পরেছে, চুলের পানিতে ভিজে গেছে। ইস রে, কিছু একটা করতে হবে, এই পিচ্চি তো কিছু করতে দিবে না, এখন যা করার জোর করেই করতে হবে। আমি বললাম এইভাবে তাকিয়ে আছেন কেন, জীবনে মেয়ে মানুষ দেখেন নাই? উনি আমার কথার উত্তর দিলেন না। যেই আমি ওনার সামনে গেলাম অমনি ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপর শুয়ে পড়লেন। আমি কিছু বলতে যাব তার আগে একটা উন্না দিয়ে আমার বুক বেঁধে দিলেন। অনেক কান্না পাচ্ছে আমার। এই লোকটা এমন কেন? অনেক চেষ্টা করছি ওনাকে সরানোর জন্য, কিন্তু পারছি না। ওনার দুই হাত দিয়ে আমার হাত দুটো চেপে ধরে আছে, অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। মিজান বলল সরি গো সোনা বউ, তুমি একটু বেশি কথা বলো, তাই তোমার মুখ বেঁধে দিলাম। তোমাকে এইভাবে দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না, এত নড়াচড়া করছো কেন? আমি জানি রাতে যেটা হয়েছে সেটা তোমার অজান্তেই হয়েছে, এখন তুমি আর আমার কাছে আসবে না, তাই এমনটা করলাম। ওরে শয়তান, আমাকে মেরে ফেলবে নাকি? রাতের জন্য আমি এমন ভালো করে হাঁটতে পারছি না, এখন যদি কিছু করে আমি তো শেষ। কি করব কিছু বলতেও পারছি না, মুখ বেঁধে দিয়েছে। উনি আছেন উনার নেশার ঘরে। কিছুক্ষণ পরে উনার বোন আসে দরজায় টোকা দিল। আপু বলল মিজান, এই মিজান দরজা খুলতো। মিজান বলল হায় আল্লাহ, কি করে দরজা খুলবো? মিজান বলল এত সকালে ডাকছিস কেন? ঘুমাচ্ছি তো। আপু বলল এখনো ঘুমিয়ে আছিস তুই? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। মাধবী কি এখনো ঘুমিয়ে আছে? মিজান বলল মাধবী ঘুমিয়ে আছে, তুই যা আমরা আসছি। আমি মনে মনে বললাম শয়তান বেডাম, আমি ঘুমিয়ে আছি, একবার মুখের বাঁধন খুলে দে তারপর দেখাচ্ছি। আপু বলল ঠিক আছে, আমি গেলাম, তাড়াতাড়ি আয়। আপু চলে গেছেন, উনি আমার মুখের বাঁধন খুলে দেন। মিজান বলল শোনা বউ, চলো গোসল করে নাস্তা করতে যাব। উনি কোলে তুলে নিয়ে যায় ওয়াশরুমে। আমি চুপ করে আছি, কিছু বলছি না। ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করতে, সাথে ওই শয়তান বেডা। নাস্তার টেবিলে সবাই বসে আছে, আমি কান্না করছি। মামি বলল কি হয়েছে মা, কান্না করছিস কেন?
মামা মামি দাদা দাদি মামাতো ভাই বোন আরো অনেকেই বসে আছে। আমি বললাম, আপনাদের এই গুন্ডা ছেলেটা আমার সবকিছু কেড়ে নিয়েছে, সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি। সকালে ঘুম থেকে উঠে আমি গোসল করে আসলাম, তারপরে আমার মুখ বেঁধে দিয়ে আবার আমার সবকিছু কেড়ে নিয়েছে। আমি এই গুন্ডার নামে মামলা করব। মিজান বলল, হাই আল্লাহ, আমার সব মান সম্মান শেষ করে দিল। ওর কথা শুনে সবার খাবার গলায় আটকে গেছে। দাদা তো কাশতে কাশতে চলে গেলেন, অনেকেই চলে গেছে, কেউ কেউ আমার দিকে তাকিয়ে হাসতেছে। ওরে আল্লাহ, এই মেয়ে কি বোকা নাকি? তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু অপেক্ষা করো। ধন্যবাদ।